কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তার জন্য আজকে লাইভে আসলাম। আমার লাইভটা যদি দেখা যায় এবং শোনা যায় প্লিজ কেউ কমেন্ট করবে, তাহলে আমি আমার বক্তব্যগুলো স্টার্ট করব এবং লাইভটা সব জায়গায় শেয়ার করে দেবে। আজকে লাইভটার টপিকটাও বলে দিচ্ছি। আমাদের সুপ্রিম কোর্টের এই মুহূর্তে যে ডিএলএড ভার্সেস বিএড যে ক্লারিফিকেশন মামলা আছে এবং তার সাথে আমাদের যে অবৈধ বিএড তথা অবৈধ সমস্ত প্রার্থীদের যে টেট সার্টিফিকেট বাতিল যে মামলাটা কলকাতা হাইকোর্টে, সেটার ব্যাপারেও কিছু তথ্য এবং কিছু কথা বলার জন্য আজকে এই লাইভটা করছি। লাইভটা গতকালকে করা কথা ছিল, কিন্তু ব্যক্তিগত কিছু কারণে কালকে অনও হতে পারেনি, সেজন্য লাইভও করতে পারিনি। আচ্ছা, কেউ একটা কমেন্ট করবেন প্লিজ, তাহলে আমি আমার বক্তব্যগুলো স্টার্ট করতে পারবো। ওকে, সরি। আচ্ছা, প্রথমেই বলে রাখি, গত 15 তারিখে আমাকে পার্সোনালি সন্ধেবেলায় আমাদের প্রত্যেকের সুপরিচিত এমন একজন ব্যক্তি, যিনি সমস্ত টোটাল অল ওভার ইন্ডিয়াতে সমস্ত রেগুলার ডিএলএডদের স্বার্থে সমস্ত রেগুলার ডিএলএডদের সামনে পাহাড়ের মতো করে দাঁড়িয়ে এই রেগুলার ডিএলএডদের হয়ে কিন্তু লড়াই করেছেন এবং যে অবৈধ যে বিএড যে ক্যান্ডিডেটরা আছে তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন এই লড়াইয়ের মাধ্যমে বিভিন্ন কিন্তু রায় এনে দিয়েছেন। তো সেই ব্যক্তি আর অন্য কেউ নয়, আমাদের প্রত্যেকের সুপরিচিত রমেশ রয়্যাল স্যার। সেই ব্যক্তিটি গত 15 তারিখে আমাকে পার্সোনালি ফোন করেন এবং যখন ফোন করেন আমি তখনই শকড হয়ে যাই, যে যখন উনি বলেন যে হ্যালো मैं রমেশ রয়্যাল বল রাহা হুঁ। তো আমাকে চেনে, আমার নামও তিনি বলেন, আমাকে বলতে হয়নি। তো সেটা বড় কথা নয়। এবার ব্যাপারটা হচ্ছে, তার সাথে মোটামুটি 20 থেকে 25 মিনিট কথা হয়। সেখানে আমি তো ছিলাম এবং আমার সাথে সাথে আমাদের অ্যাসোসিয়েশনের আরও একজন অ্যাডমিনকে রেখে দিই। একা শোনাটা তো ঠিক না, বিভিন্ন কমিউনিকেশান, বিভিন্ন কোশ্চেন থাকতে পারে। সেক্ষেত্রে আমরা 3 জন মিলে একটা মিটিং করি আর কি, কনফারেন্সে। তো সেখানে এই মুহূর্তে যত বিএড ক্যান্ডিডেট আছে তাদের লড়াই, তাদের স্ট্যান্ড এবং সমস্ত রেগুলার ডিএলএড যারা আছে, যারা বৈধ অনলি ফর প্রাইমারি টিচার, তো এই রেগুলার ডিএলএডদের এই মুহূর্তে কী স্ট্যান্ড। এবং গত যেদিন এই ডিএলএড ভার্সেস বিএড যে ক্লারিফিকেশন মামলাটা ছিল সুপ্রিম কোর্টে, সেই দিন এক্স্যাক্ট কী ঘটেছিল, পজিটিভ নেগেটিভ, কেন কপিল স্যারকে হায়ার করা হয়নি, হায়ার করা যায়নি, এবং আরও বিভিন্ন কিছু বিস্তারিত তথ্য আমাদেরকে তিনি দেন। এবং তার সাথে সাথে আমরা যে মামলাটা করি কলকাতা হাইকোর্টে, যে অবৈধদের সার্টিফিকেট ক্যান্সেলেশন মামলা, সেই ব্যাপারেও তাকে বলি। তিনি খুবই আপ্লুত হন এবং খুবই খুশি হন যে আমরাও সত্যি একটা উদ্যোগ নিয়েছি। এই লড়াইটা কিন্তু অন্য কোনো লড়াই নয়, এই লড়াইটা কিন্তু বিএড ভার্সেস ডিএলএড। তো তিনি এইটা জানান আমাদের যে এই মুহূর্তে অন্যান্য বিভিন্ন কেস থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা রেগুলার ডিএলএড টেট পাস যত প্রার্থী এখন ঘরে বসে আছে, প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করার জন্য এই
বিএড তথায় অবৈধ প্রার্থীদের কিন্তু ধূলিসাৎ করে দিতে হবে। এই লড়াইটা শুরুটা হয়েছিল কিন্তু 17 যে দাদা দিদিরা যারা ছিল, এবং এই যে বললাম ডিএলএডদের সামনে পাহাড় হয়ে অপ্রতিরোধ্যভাবে দাঁড়িয়েছিলেন আমাদের সবার পরিচিত এই রমেশ রয়্যাল স্যার। তো বিস্তারিত তথ্য, বিস্তারিত কথা আমাদের সাথে হয়, এবং তার ফোনটা রাখার পরে আমরা 15 তারিখেই রাত 9টার দিকে একটা টেলিগ্রাম মিটিং, নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু ডিসকানেক্ট হয়েছিল। তো রাত 9টা নাগাদ একটা টেলিগ্রাম মিটিং অ্যারেঞ্জ করি। তো সেই মিটিংয়ে কথা বলতেই হঠাৎ করে আমাকে অল ওয়েস্ট বেঙ্গল যে ডিএলএড পরিবার আছে, সেখানে 14, 17, 22 যে টেট পাস যারা আছে, এবং তার সাথে সাথে মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে ডিএলএড পরিবার, সেই পরিবারের একজন অ্যাডমিন আমাকে কল করে। এবং এইটাও মানে আমিও শকড হয়ে গেছিলাম, আমাকে চেনে, এবং যাই হোক আমার নামটাও সে নিজে মুখে বলে, আমি সেই অ্যাডমিনের নামটা ওপেন বলছি না যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্ম। তো তার সাথেও এই কথাই হয় যে রমেশ রয়্যাল স্যার এই ব্যাপার। আমি তখন বলি যে এই যে আপনি ফোন করলেন, এর একটু আগে কিন্তু আমাকে রমেশ রয়্যাল স্যার কল করেছিলেন, তো বিস্তারিত তথ্য বলেছেন। বলছে একদম এই তথ্যগুলোই বলার জন্য ফোনটা করা হয়। সেখানে যাই হোক টেলিগ্রাম মিটিং যেহেতু চলছিল, ওই জন্য আমি কোনো অ্যাডমিনকে সেদিন নিইনি, এবং সেই দিনও মোটামুটি 8 ঘন্টা মতো কথা হয়। এবং গতকাল রাতে আমাদের অ্যাডমিনদের সাথে একটা কনফারেন্স অ্যারেঞ্জ করি, সেখানে আমাদের অ্যাডমিনরাও ছিল, এবং সেই অ্যাডমিনও ছিল, মানে ডিএলএড পরিবার সেই অ্যাডমিনও ছিল। তো কালকেও একই কথা হয়। সেখানে আমরা একটা সিদ্ধান্ত নিই, চটজলদি একটা সিদ্ধান্ত নিই। সেখানে এই প্ল্যানিংটা তিনিই দিয়েছিলেন যে 2022 অনলি 2022 টেট পাস রেগুলার ডিএলএড যারা আছে, আমরা একটা ফান্ড কালেক্ট করে সেই রমেশ রয়্যাল যিনি আছেন তাকে কিন্তু একটা ফান্ড আমরা দিতে চাই। এই লড়াইটা কিন্তু মানে কোনো 22 টেট পাস বা কোনো 17 টেট পাস এদের লড়াই নয়। এই লড়াইটা কিন্তু আবারও বলছি, অল ওভার রেগুলার ডিএলএড যারা আছে অল ওভার ইন্ডিয়াতে, এই লড়াইটা কিন্তু তাদের। তো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা এই মুহূর্তে আমাদের একান্তই দরকার, যে কপিল স্যারকে আমাদের নেক্সট হিয়ারিং অর্থাৎ 1 এপ্রিলে যে হিয়ারিংটা আছে, এই কপিল সিব্বল স্যারকে কিন্তু নামাতে হবে। এর জন্য কিন্তু হিউজ ফান্ডের দরকার আছে, এবং শুধু কপিল সিব্বল স্যারই নন, তার সাথে আরও লয়ার থাকবেন। আমি এই নামগুলো ওপেন বলছি না এখন। তো আলটিমেটলি এটাই বলার যে এতদিন যেটা চলছিল, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে এমন একটা সিচুয়েশান, সামনে কিন্তু আমাদের রেগুলার ডিএলএডদের সামনে একটা বড় ঝড় আসতে চলেছে। এইটুকু আমি প্রত্যেকে জানিয়ে রাখছি, কেউ নেগেটিভভাবে নেবেন না, কিন্তু এটা ফ্যাক্ট যে সামনে কিন্তু একটা বড় ঝড় আসতে চলেছে। তার সাথে এই যে সার্টিফিকেট বাতিল যে মামলাটা, তো এখানে সেই অ্যাডমিন দাদা কিন্তু এটাই বলেছেন যে প্রত্যেকে পার্সোনালি যে অভয় সিংয়ের যে একটা ইউপিআই আছে, সে অভয় সিংকে যদি আমরা নিজেদের থেকে আলাদা করে কোনো ফান্ড দিই, সেখানে একটা টাইপ গ্রহণযোগ্যতা থাকে। কিন্তু যদি সেই জায়গাতে তার বদলে যদি আমরা অল 2022 টেট পাস রেগুলার ডিএলএড যারা আছি, তারা যদি মিলিতভাবে একটা হিউজ ফান্ড কালেক্ট করি, এবং সেই ফান্ডটা অনলি ফর 2022 টেট পাস রেগুলার ডিএলএডরা এই ফান্ডটা আমাদের রমেশ রয়্যাল স্যারকে দিয়েছেন, এর গ্রহণযোগ্যতা কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়, আলাদা একটা লেভেল এনে দেয়। তো এই প্ল্যানিংটা কিন্তু সেই অ্যাডমিন দাদাই দিয়েছিলেন, সেই পশ্চিমবঙ্গ ডিএলএড পরিবারের অ্যাডমিন। তো এই প্রস্তাবটা মানে শুনে সত্যি ভালো লাগলো। এই প্ল্যানিংটা আমাদের কারোর মাথায় আসেনি যে আসলেই তাই। আমরা যদি সাপোজ আমি যদি সেখানে 200 টাকা 500 টাকা ফান্ড দিই,
যে শুভম ঘোষ রমেশ ওয়ালসাকে এত টাকা দিয়েছে, অথবা অন্য কেউ যদি পার্সোনালি দেয়, সেখানে একটা গ্রহণযোগ্যতা থাকে। কিন্তু একটা হিউজ ফান্ড যদি কালেক্ট করে ডাইরেক্ট আমরা বলে দিই যে ওয়েস্ট বেঙ্গলের 2022 স্টেট পাস রেগুলার ডিএলএডরা এই ফান্ডটা দিয়েছে, সেখানে কিন্তু গ্রহণযোগ্যতার মাত্রাটা একটা আলাদা লেভেল চলে যায়। তো আমরা চটজলদি এই সিদ্ধান্তটা নিই। প্রত্যেকটা গ্রুপে বিভিন্ন মিটিং এখনও পর্যন্ত করা হয়নি। আজকে হয়তো একটা টেলিগ্রাম মিটিং হতে পারে, অথবা আমাদের যে ভেরিফাইড গ্রুপ আছে সেই ভেরিফাইড গ্রুপে মিটিং হতে পারে এই ব্যাপারে। তো এটা গেলো একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের যে কেসটা করা ছিল যে অবৈধদের সার্টিফিকেট বাতিল করা, বিএড বা এনআইএস বা আদার্স যারা আছে বিপিএড। তো এই কেসটার জন্য কিন্তু আমাদের সামনে একটা বিরাট আকারে একটা ঝড় আসতে চলেছে। এখানে এমনও হতে পারে যে আগামী 3-4 দিনের মধ্যে হয়তো 1 লক্ষ টাকা আমাদের তুলতে হবে, হয়তো এরকমও দিন আসতে পারে, আসবেই বলছি না। তখন কিন্তু আমাদের যারা যারা রেগুলার ডিএলএড যারা আছে 2022 স্টেট পাস, এমন হতে পারে কিন্তু 1000 টাকা করে ফান্ড কালেক্ট করতে হতে পারে। আমি একবারও বলছি না কিন্তু যে এটা হবেই, কিন্তু হতে পারে, এমনই একটা সিচুয়েশন এই মুহূর্তে হয়ে আছে। এবং তার সাথে সাথে এই যেটা বললাম অল ওভার ইন্ডিয়ার যে মামলাটা, বিশেষ করে মধ্যপ্রদেশে যে ক্লারিফিকেশন মামলা সুপ্রিম কোর্টে, এটা কিন্তু 1 এপ্রিল উঠছে। এবং ওই দিনই কিছু একটা মানে এমন কিছু একটা রায় যেন আসে, এটা আমরা প্রত্যেক রেগুলার ডিএলএডরা আশাবাদী যে বিএডরা কোনোভাবে, বিশেষ করে ইন সার্ভিস যারা আছে, সেই ব্রিজ কোর্সের যে ব্যাপারটা, মানে গত যে হিয়ারিংটা হয়েছিল সেই জাজমেন্টটা বা সেই অর্ডার কপিটা যদি আপনারা দেখে থাকেন, তো সেখানে এরকমই বলা হয়েছিল যে ইন সার্ভিসরা মানে প্রশ্নটা ছিল সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, যে এই ইন সার্ভিস যারা আছে, এই ইন সার্ভিসের কোনোভাবে কোনো রকম ব্রিজ কোর্স করার কোনো কি সংস্থা আদৌ আছে, অথবা কোনো কি প্রসেস এরকম আছে যে তারা ব্রিজ কোর্স করে প্রাইমারিতে ঢুকতে পারে, অথবা মানে তাদের চাকরিটা যেন সুনিশ্চিত থাকে সারা জীবন পর্যন্ত। এরকম কিন্তু একটা কোশ্চেন করা হয়েছিল। এবং তার সাথে সাথে আরেকটা অর্ডার কপিতে আরেকটা লেখা ছিল এরকমই যে অল ওভার ইন্ডিয়াতে স্টেট ওয়াইজ প্রাইমারির জন্য কত ভ্যাকান্সি আছে, কত শূন্যপদ আছে, এই রকম একটা কথা কিন্তু লেখা ছিল। তো এর থেকে আমরা বুঝতেই পারি যে বিএডরা তো চিরতরে বিলীন হয়ে গিয়েছিল অবশ্যই, কিন্তু তারা না আবার নতুন করে কোনো মানে আইনের ফাঁকে মানে সেই শূন্য থেকে আবার শুরু করতে চাইছে। মানে এইটা একটা এই মুহূর্তে একটা রেগুলার ডিএলএডদের একটা মাথার একটা বড় হেডেক হয়ে দাঁড়িয়েছে যে মানে প্রাইমারিটা আসলে অ্যাকচুয়ালি আমি মনে করি যে 21A ধারায় যে শিশুদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার কিন্তু আমরা রেগুলার ডিএলএড যারা আছি আমরা কিন্তু ক্ষুণ্ণ হতে দেব না। এই প্রতিজ্ঞাটা কিন্তু প্রত্যেক রেগুলার ডিএলএডকে করতে হবে। এটা কিন্তু শুধু 22 স্টেট পাস না, 17 স্টেট পাস, 14 স্টেট পাস, প্রত্যেকে কিন্তু এটা করতে হবে। আর এই ক্লারিফিকেশন মামলাটা, এটা কিন্তু এই ক্লারিফিকেশন মামলাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, এই ক্লারিফিকেশন মামলাটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে। এবং এই মামলাটা যদি সুপ্রিম কোর্টে আমরা জিততে পারি, রেগুলার ডিএলএডদের জন্য যদি কোনো পজিটিভ যদি কোনো রেজাল্ট পাই, সেখানে কিন্তু আমরা কি সুবিধাটা পাবো, আমরা এই যে ওয়েস্ট বেঙ্গলে যে 16,500 যে প্যানেলটা, সেটা কিন্তু রিপ্যানেল হতে পারে। ঠিক আছে, তো ডাইরেক্ট হয়তো হবে না, ইনডাইরেক্টলি কিন্তু আমরা প্রচুর কিন্তু হেল্প পেতে পারি। এক্ষেত্রে পর্ষদের ভূমিকাও কিন্তু একটা বিরাট বড় ভূমিকা হতে চলেছে। তো ওপেন যেহেতু লাইভটা করছি, এখানে বিএড, এনআইএস বা আদার্স যারা অবৈধ যারা আছে, তার সাথে রেগুলার ডিএলএড আছে, সেই জন্য প্রত্যেক রেগুলার ডিএলএডদের স্বার্থে ওপেন সব কিছু আলোচনা আমি করছি না। তো এইটাই বলার যে আজকে কোনো একটা টাইমে আমাদের অল ওভার 2022 স্টেট পাস রেগুলার ডিএলএডদের স্বার্থে একটা কিউআর কোড তৈরি করা হয়েছে, সেটা খুব তাড়াতাড়ি আমাদের বিভিন্ন ভেরিফাইড গ্রুপ এবং জেলার ভেরিফাইড গ্রুপগুলোতে দেওয়া হবে। প্রত্যেককে এইটাই করজোরে অনুরোধ যে যারা রেগুলার ডিএলএড যারা আছে প্রত্যেকে কিন্তু এগিয়ে আসুন, প্রত্যেকে ফান্ড দিন, কারণ এই লড়াইটা ডিএলএডদের
মানে ডিএলএড যদি একটা ফ্যামিলি হয়, সেই ফ্যামিলিটাকে বাঁচানো, এই কাজটা কিন্তু প্রত্যেক ফ্যামিলির মেম্বারকে করতে হবে। এবং নিজের চাকরিটা সুনিশ্চিত করার জন্য, যাতে ভবিষ্যতে এই রেগুলার ডিএলএডদের হকের চাকরিটা যেন কোনো বিএড কোনো প্রসেসে যেন না নিতে পারে, এই প্রতিজ্ঞাটা কিন্তু প্রত্যেক রেগুলার ডিএলএডকে নিতে হবে। সেজন্য প্রত্যেক রেগুলার ডিএলএডদের কাছে করজনীয় অনুরোধ, প্রত্যেকে এগিয়ে আসুন এবং এখানে ফান্ডিং করুন। কারণ সামনের 1 এপ্রিল মানে খুব একটা বেশি দিন কিন্তু আমাদের হাতে নেই। এবং তার সাথে সাথে এইটাও বলে রাখি যে আমাদের করা যে মামলাটা, অবৈধ বিএড তথা অবৈধদের যে সার্টিফিকেট ক্যান্সেলেশন মামলাটা, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে চলেছে। তার জন্য কিন্তু হিউজ একটা ফান্ডের প্রয়োজন আছে। এখন সত্যি বলতে আমাদের কাছে পর্যাপ্ত ফান্ড নেই পরের যে নেক্সট হিয়ারিং যেটা আছে তাতে, সেজন্য সেটা তো ফান্ড লাগবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু এটা একটা চটজলদি একটা ব্যাপার, যেহেতু 1 এপ্রিল খুবই তাড়াতাড়ি চলে আসছে, এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেক 2022 রেগুলার ডিএলএডদের কিন্তু ভাবতে বাধ্য করেছে। তো আর বিস্তারিত কিছু বলছি না, বাকি সব কথা, সমস্ত রকম আলোচনা আমরা ভেরিফাইড গ্রুপে করব, ডিস্ট্রিক্ট ভেরিফাইড এবং স্টেট ভেরিফাইড গ্রুপে করব। প্রত্যেকে এটাই বলছি যে প্রত্যেকে এগিয়ে আসুন, প্রত্যেকে অ্যাক্টিভ হন, এবং এই কেসগুলো কিন্তু আমাদের জিততে হবে, ঠিক আছে? তো এইটাই বলার। আরেকটা জিনিস বলে রাখি যে এই মানে ক্লারিফিকেশন যে মামলাটা বিএড ভার্সেস ডিএলএড, এটা একদিক থেকে যদি নিজের কথা ভাবি, নিজের চাকরিটা তো সুনিশ্চিত হবেই, প্লাস রেগুলার ডিএলএডদের প্রত্যেকের চাকরি সুনিশ্চিত হবে, প্লাস এটা কিন্তু একটা সমাজ সেবামূলক একটা কাজ। এই যে একটু আগে বললাম 21A যে এই ধারায় যে শিশুদের মৌলিক অধিকার, সেই অধিকার কিন্তু ক্ষুণ্ণ হতে দেওয়া আমরা ডিএলএডরা কিন্তু মেনে নেব না। তাদের মৌলিক অধিকার কিন্তু টিকিয়ে রাখতে হবে এই রেগুলার ডিএলএড প্রত্যেককে, ঠিক আছে? তো এটা কিন্তু কোথাও না কোথাও একটা সমাজসেবামূলক কাজই হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, আর বিস্তারিত কিছু বলছি না। আর আমাদের যে মামলাটা এবং আদার্স এই ক্লারিফিকেশন মামলার সমস্ত আপডেট, সমস্ত তথ্য কেস আপডেটে দেওয়া হবে, ঠিক আছে? এবং মানে প্রত্যেক ভেরিফাইড গ্রুপে এই আলোচনাটা হবে। তাই আবারও বলছি, করজনীয় অনুরোধ, প্রত্যেক রেগুলার ডিএলএড 2022 স্টেট পাস প্রত্যেকে এগিয়ে আসুন। কারণ এই লড়াইটা আমার একার লড়াই নয়, আমাদের অ্যাডমিনদের লড়াই নয়, অথবা আমাদের অ্যাসোসিয়েশনের লড়াই নয়। এই লড়াইটা প্রত্যেক রেগুলার ডিএলএড ভার্সেস বিএড। আর বিস্তারিত কিছু বলছি না। যাই হোক, প্রত্যেকের সুস্থতা কামনা করে আমি এই লাইভটা শেষ করছি। থ্যাংক ইউ।